আজকের আমাদের গল্পটি পুরোপুরি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি। কোনো জাতি বা ধর্মীয় আচার ও ধারণাকে আঘাত করা আমাদের এই গল্পের উদ্দেশ্য নয়। Kill him right now! কিছু অজানা রোমাঞ্চকর সাহিত্য নিয়ে আমরা শুরু করতে চলেছি এক নতুন অধ্যায়, যেখানে থাকবে ভয়, রহস্য আর কিছু মিষ্টি প্রেমের গল্প। তাই ভালো কিছু শুনতে গেলে আপনাকে আসতেই হবে পেজ নাম্বার 7। আজকের আমাদের নিবেদন সঙ্গিনী। গল্পটি সংগ্রহ করা হয়েছে ইতিকথা পাবলিকেশন থেকে প্রকাশিত সাহিত্যিক দেবাশিস বিশ্বাসের লেখা পৈশাচিক পাণ্ডুলিপি গ্রন্থটি থেকে। গল্প পাঠে আমি রবিন, সহযোগিতায় আছে সুধীশ এবং সমাপ্তি। শুরু হচ্ছে আজকের গল্প সঙ্গিনী। ভোরের আলো ফুটতে তখনও বেশ কিছুটা সময় বাকি। দীপ তার ফোনের অ্যালার্ম বন্ধ করে বিছানাতেই শুয়ে রইল। তাকে যে ঘুম থেকে উঠতে হবে, কিন্তু সে আজ খুব ক্লান্ত। কাল রাতে অনেক দেরি করে ঘুমিয়েছে সে। শরীরটা তার আরও ঘুম চায়। এই ওঠো, এবার আর ঘুমোলে চলবে না, এরপর দেরি হয়ে যাবে, ওঠো। দীপ ঘুমের চোখে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, উঠছি বাবা, উঠছি, আর একটু পরে উঠছি। এই বলেই দীপ তিতলিকে জড়িয়ে ধরে আবার শুয়ে পড়ল। দীপ কলকাতা শহরের একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। বয়স সবে 30 পেরিয়েছে। মাথায় এলোমেলো কালো মাঝারি চুল, গালে হালকা চাপদাড়ি, বলিষ্ঠ শরীর স্বাস্থ্য। চেহারা আর 5টা বাঙালি ছেলের মতোই। কলকাতার শ্যামবাজার এলাকায় বোসপাড়া লেনে সে থাকে। তিতলি খুব প্রাণচঞ্চল মেয়ে। সবসময় হাসি খুশি থাকতে সে ভালোবাসে। তার কালো লম্বা চুলের বাহার যেন তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। দুধে আলতার মতো তার গায়ের রং, আর বড় বড় টানা দুটো চোখ যেন নজর কেড়ে নেয়। হাসলে পরে তার গালে দুটো ছোট্ট টোল পড়ে। আর আজকালকার মেয়েদের মতো খাবার না খেয়ে সে তার শরীরকে রোগা করেনি। তার শরীর স্বাস্থ্য ভালো, মেয়েদের যেমন হওয়া উচিত ঠিক তেমনি। সব মিলিয়ে তাকে দেখলে যে কোনো ছেলের মন জুড়িয়ে যাবে, এমনটাই দীপ মনে করে। দীপ প্রথমবার তার বন্ধু রাজেশের বিয়েতে তিতলিকে দেখতে পায়। বাস সেই এক দেখাই তার জীবন বদলে দিয়েছিল। প্রথম নজরেই দীপ তিতলিকে খুব পছন্দ করে ফেলে। আর তার বন্ধুর বিয়ে বাড়িতেই সে তার স্বপ্নের সাথীকে খুঁজে পেয়ে যায়। সেই বিয়ে বাড়িতেই প্রথম তাদের দেখা আর কথা বলা শুরু। তারা একে অপরকে এতটাই ভালোবেসে ফেলে যে তাদের বিয়ের পিঁড়িতে বসতে 3 মাসের বেশি সময় লাগেনি। দীপের সবে মাত্র 1 বছর হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি জয়েন করে। এর মধ্যেই ট্রান্সফার এসে হাজির। যদিও ট্রান্সফারটা হওয়ায় তিতলি খুব খুশি হয়েছে। তিতলি একদম শহরে থাকতে পছন্দ করে না। সে বলে তার নাকি দমবন্ধ হয়ে আসে শহরে। আর এও বলে শহরে নাকি মানুষেরা থাকে না, থাকে শুধু চেতনাহীন মানুষরূপী ভূত। তাই দীপকেও মাঝে মাঝে সে শহরী ভূত বলেই সম্বোধন করে। তিতলির বাড়ি শহর থেকে একটু দূরে ব্যারাকপুরে অবস্থিত। শহরের তুলনায় জায়গাটি একটু খোলামেলা।
বেশ কিছু গাছপালাও সেখানে চোখে পড়ে, কিন্তু দিন দিন সেগুলোও যেন হারিয়ে যাচ্ছে, আর সেটাও পরিণত হচ্ছে দম বন্ধ করা একটি প্রাণহীন শহরে। তাই তিতলি যখন জানতে পারে তার বরের ট্রান্সফার বাঁকুড়া জেলায় এক জঙ্গলে হয়েছে, তখন তার খুশির আর ঠিকানা ছিল না। হয়তো চেষ্টা করলে ট্রান্সফারটা কিছুদিন দেরি করা যেত, কিন্তু তিতলির আবদারে দীপ সেটা তাড়াতাড়ি করিয়ে নিয়েছিল। তিতলি সেই ছোট্টবেলায় তার বাবা মায়ের সাথে একবার জঙ্গলে বেড়াতে গিয়েছিল, তারপর আর তার গাছপালার ভিড়ে যাওয়া হয়নি। তাই এই সুযোগ সে কিছুতেই হাতছাড়া করতে চায়নি। অবশেষে দীপ বিছানায় উঠে বসল আর একটা হাই তুলে বলল, আর কটা দিন থেকে গেলে হতো না? এখানে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে থাকতে হবে। না, একদম না। এখানে থাকবেন উনি? এখানে মানুষে থাকে নাকি? সারা দিন শুধু পিপ পিপ, গাড়ির আওয়াজ আর ধুলো। সারা দিন ঘর পরিষ্কার করেও ধুলো শেষ হয় না। এখানে আমার দম বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সেই তোমাকে তো আমি গ্যাস গোডাউনে এনে রেখেছি, এখানে তুমি দম নেবে কি করে? হ্যাঁ, রেখেছই তো। এমন করছো, তোমার ব্যারাকপুর মনে হচ্ছে জঙ্গল দিয়েই তৈরি। ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। ব্যারাকপুর নিয়ে কোনো কথা হবে না, এখান থেকে তো অনেক বেশি ভালো। বিরিয়ানি ছাড়া আর কি পাওয়া যায় ওখানে শুনি? তুমি না খুব খারাপ। আবার আমাকে বিরিয়ানির কথা সকাল সকাল মনে করিয়ে দিলে তো। ওই বিরিয়ানির জন্যই তো বাড়ি থেকে দূরে যেতে ইচ্ছেই করে না। ওই জঙ্গলে কে বিরিয়ানি বানিয়ে খাওয়াবে আমায়? আমি তো রোগাই হয়ে যাব। এই দাদা বৌদিকে বলবো ওখানে একটা ব্রাঞ্চ খুলতে। হ্যাঁ, সেই তোমার দাদা বৌদি ওই জঙ্গলে গিয়ে ভূতেদের বিরিয়ানি খাওয়ানোর জন্যে দোকান খুলবে। আমি তো থাকবো রে বাবা ওখানে, আমি একাই খেয়ে নেব। রান্না বান্না করবো না, খালি বিরিয়ানি খেয়েই থাকবো। হ্যাঁ, সে তুমি পারবে, রাক্ষসরা এরকম করতেই পারে। কি? তুমি আমাকে রাক্ষস বললে? তোমার এত বড় সাহস? হঠাৎ তিতলি দ্বীপের জামার ভেতরে হাত ঢুকিয়ে কাতুকুতু দিতে শুরু করলো। এই এই ছাড়ো ছাড়ো, কি করছো? এই কুতুকুতু লাগছে, ছাড়ো। আমি রাক্ষস তাই না? দেখো তাহলে এবার রাক্ষস কি করতে পারে। দীপ নিজেকে কাতুকুতুর থেকে বাঁচানোর জন্য এক হাত দিয়ে তিতলিকে চেপে ধরে আর তার অন্য হাতটি তিতলির টি শার্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার পেটের পার্শ্বদেশে কাতুকুতু দিতে শুরু করলো। ও মা গো, বাঁচাও আমাকে, মা পাগলটা খেপেছে। আই আমাকে কাতুকুতু দেবে না, আমার কিন্তু ভীষণ সুরসুরি লাগে। আই না, ছেড়ে দাও আমাকে প্লিজ প্লিজ, ভুল হয়ে গেছে আমার, আর আর কখনো করবো না। এভাবেই দুজনে একে অপরের সাথে লড়াই করে সকালের ঘুমের ঘোর থেকে বেরিয়ে এলো। আজ তাদের হাওড়া থেকে সকালে 6:25 বাঁকুড়া যাওয়ার ট্রেন ধরতে হবে। কাল রাতেই তারা সব ব্যাগ গুছিয়ে রেখেছিল, তাই বেশি কিছু করতে হয়নি সকালবেলায়। মা বাবাকে বিদায় জানিয়ে দীপ আর তিতলি রওনা দিল তাদের নতুন সফরে। বাড়ির গলি থেকে বেরিয়েই গিরিশ অ্যাভিনিউ। এখান থেকে ট্যাক্সি পাওয়াটা খুবই সহজ। সব সময় হলুদ ট্যাক্সিগুলো মৌমাছির মতো ঘোরাফেরা করে এখানে। এরকমই একটা ট্যাক্সি ধরে হাওড়ার উদ্দেশ্যে তারা রওনা। চারিদিকে শুধু লোকেদের কালো মাথা গিজগিজ করছে। এখানে সবাই ব্যস্ত। লোকেদের ভিড় পেরিয়ে 4 থেকে 5টা লাগেজ সঙ্গে করে নিয়ে তারা পৌঁছে গেল হাওড়া স্টেশনে 11 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ইতিমধ্যেই প্ল্যাটফর্মে এসে হাজির হয়েছে। ঘড়িতে বেশি সময় নেই, তাই তড়িঘড়ি করে দীপ তিতলিকে নিয়ে ট্রেনে উঠে পড়ল। অনেকটা দূর যেতে হবে তাদের, তাই তিতলি কিছু খাবার তার সঙ্গে করেই নিয়ে এসেছে। তিতলি ট্রেনে উঠলেই তার মন যেন তাকে কিছু খেতে বলে, তাই সে তার সঙ্গে এনেছে ডালমুড,
ভাজা সবুজ মটর, চিপসের একটা মস্ত বড় প্যাকেট, আর উপরে চিনি বসানো হার্ড বিস্কিট। ট্রেন ইতিমধ্যেই স্টেশন ছেড়ে দৌড় লাগিয়েছে। দীপের মনটা একটু খারাপ। বাড়ি ছেড়ে প্রথমবার সে এত দূরে যাচ্ছে, কিন্তু সেই দুঃখ প্রকাশ করারও তার কাছে কোনো উপায় নেই। কারণ ট্রেনে ওঠা মাত্রই তিতলি নানা রকম বায়না শুরু করে দিয়েছে। প্রথমেই জানলার সিট দখল করে তিতলি তার খাবারের ব্যাগ খুলে বসেছে, কিন্তু এতেও তার শান্তি নেই। ট্রেনে ঝালমুড়ি খাবে বলে সে বায়না ধরেছে। সে নাকি ভুলেই গেছে মুড়ি আনবার কথা, তাই এখন তাকে ঝালমুড়ি যে করেই হোক দীপকে এনে দিতে হবে। এভাবেই দীপ তিতলিকে নিয়ে তার জার্নি শুরু করল। প্রায় 6 ঘন্টা জার্নি করার পর অবশেষে ট্রেন বাঁকুড়া এসে পৌঁছল। স্টেশন চত্বরে তেমন কোনো লোকের ভিড় নেই, আর এখানের পরিবেশ অনেকটাই আলাদা হাওড়ার তুলনায়। স্টেশনের বাইরে কলকাতার মতো ট্যাক্সি দেখা যায় না, কিন্তু এতে তাদের কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি, কারণ অফিস থেকে তাদের জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। গাড়ি চেপে কিছু দূর যাওয়া মাত্রই সব কিছু কেমন বদলে যেতে লাগলো। পরিবেশের সৌন্দর্য এতটাই তার প্রভাব বিস্তার করে ফেলেছে যে তিতলির মতো মেয়েও শান্ত হয়ে এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। বাতাসে হালকা মৃদু ঠান্ডা আমেজ। কিছুদিন আগেই দুর্গাপুজো বিদায় নিয়েছে। কলকাতা শহরে ঠান্ডা এখনও তার প্রভাব ফেলেনি, কিন্তু এখানে ঠিক তার উল্টোটা। সারি সারি গাছের ভিড় যেন তাদের স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে। এ যেন চোখ হারিয়ে যায় সবুজের মেলায়। গাড়ি প্রায় ঘন্টা দেড়েক চলার পর তারা এসে পৌঁছালো এক ফরেস্ট বাংলোয়। এখান থেকে দ্বীপের অফিস 20 থেকে 25 মিনিটের দূরত্বে অবস্থিত। চারিদিকে নানা ধরনের পাখির আওয়াজ শুনে তিতলি এক নতুন জগৎ খুঁজে পেল। এখন দ্বীপের মন খারাপটা কোথায় যেন হারিয়ে গেছে। বাংলো বাড়িটা বেশ বড়। এখানে দ্বীপ আর তিতলি ছাড়া আর একজন কাজের লোক বিষ্ণু তাদের সাথে থাকবে। এই বাংলোতে বহু বছর কেউ থাকতে আসেনি, কিন্তু ভেতরে ঢুকে সেরকম কিছু মনেই হলো না তাদের। বিষ্ণুই এখানের দেখাশোনা করে। ঘরের অবস্থা দেখে বোঝা যায় যে সে তার কাজে কোনো ফাঁকি রাখেনি। বিষ্ণুর বয়স 50 পেরিয়ে গেছে। লোকটি বেটে খাটো, গায়ের রংটা একটু চাপা, চোখ দুটো অনেকটা ভেতরে ঢোকানো, গালে কোনো দাড়ি নেই। বয়সের ভারে মাথার চুল ভালোই পেকে গেছে। বিষ্ণুর মুখে কোনো হাসির ছাপ দেখা গেল না। আইসেন আপনারা, আমি আপনাকে থাকবার ঘর দেখাইয়া দিতেছি। গলাটা সরু, খানিকটা চাপা। শরীরের সাথে গলার আওয়াজের একটা পরিণত মিল খুঁজে পাওয়া যায় তার মধ্যে। তিতলির ঠিক এমনটাই মনে হলো। আচ্ছা বিষ্ণুদা, এখানে বাঘ আছে? এই 50 বছরের বেশি হইয়া গেল আমি এখানে আসি, এখন অবধি তো আমি কোনো বাঘ টাক দেখি নাই। কিন্তু বাপটা উদ্ধারা কইতো তারা নাকি অনেক বাঘ দেখিছে এই জঙ্গলে। সেসব অনেক পুরনো কালের কথা। সে বাঘ এখন আর এখানে আছে কিনা তা বলতে পারবো নি, কিন্তু হ্যাঁ, কোনো সময় এই জঙ্গলে একা বাইরে বেরোবেনি। বাঘ না থাকলেও অনেক জন্তু জানোয়ার আছে, তারা বাঘের চাইতে কিছু কম না। রাত হলেই তাদের ডাকও শুনতে পারবা। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, আর ভয় দেখিও না। আমি এমনিতেই বাইরে বেরোবো না, আমার বাবা বড্ড ভয় লাগে। তুমি আগে এখন আমাকে একটু স্নান করার জায়গাটা দেখাও তো,
এতক্ষণ জার্নি করে না গাটা কেমন ঘিন ঘিন করছে। আমি সকালে মোটরে জল তুলে রাখছি। এখানে কারেন্ট মাঝে মাঝেই চইলা যায়, তাই যখনই কারেন্ট থাকবে জল তুলে রাখতে হবে। আর এই বাড়ির পেছনের দিকে একখান বড় পুকুর আছে, বাথরুমে জল না থাকলেই ওইখানে স্নান করতে পারবা। আমি তো ওই পুকুরেই স্নান করি। কি, পুকুরে স্নান করব আমি? না বাবা, আমি তো সাঁতারই দিতে পারি না। ডুবে গেলে কে বাঁচাবে আমাকে? তুমি তো দেখছি আমাকে মারার ফুল প্ল্যান করছো। আমি বাবা এত তাড়াতাড়ি ডুবে মরতে চাই না। আচ্ছা চলো চলো, এবার তুমি আমাকে বাথরুমটা দেখাও তো। চারিদিক কত শান্ত। এখানে এসে জীবনের মানেই কেমন বদলে গেছে। কোনো মানুষের কোলাহল নেই, নেই কোনো গাড়ির আওয়াজ। তার বদলে আছে নানা রকম নাম না জানা পাখির ডাক আর অফুরন্ত সতেজ হাওয়া। সব মিলিয়ে এক অতি অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছে। তিতলি বারান্দায় বসে এই কথাগুলোই মনে মনে ভেবে চলেছে। এমন সময় বিষ্ণুদা এসে হাজির। চলেন বাবু, আমি আপনাকে খাবার রেডি করে দিচ্ছি। চলুন, গরম গরম খেয়ে নেবেন। হ্যাঁ চলো। ও বিষ্ণুদা, এখন আমাদের খাওয়ার জন্য তুমি কি রান্না করেছো? তেমন কিছু করতে পারিনি আজ। ভাত করেছি, মুসুর ডাল করেছি, সঙ্গে বেগুন ভাজি আছে, আর বুনো মুরগির ঝোল করেছি। এর থেকে বেশি কিছু তেমন করতে পারিনি মা। কি বলছো তুমি? তুমি তো জানোই না তুমি কি করেছো। এত কিছু রান্না করেছো তুমি? শুনেই তো আমার জিভে জল এসে গেল। আমি আর বসে থাকতে পারছি না। দেশি মুরগির ঝোলের নাম শুনেই আমার যেন একটু বেশি করেই খিদে পেয়ে গেল। সেই সময় তিতলি আর নিজেকে ধরে রাখতে পারেনি। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে এসছে। এতদূর জার্নি করার পর দুজনেরই খুব খিদে পেয়ে গেছিল। তাই খাবার টেবিল অবধি তাদের পৌঁছতে খুব একটা বেশি সময় লাগেনি। বিষ্ণুদা, দাও দাও, তাড়াতাড়ি আমাকে খেতে দিয়ে দাও। হেব্বি খিদে পেয়ে গেছে আমার। বিষ্ণুদা তাড়াতাড়ি ভাত বেড়ে তাদের খেতে দিয়ে দিল। খাবার খেতে খেতেই তিতলি বলে উঠল, উফ, কি ভালো রান্না করেছো তুমি বিষ্ণুদা। মনে হচ্ছে সব আমি একাই খেয়ে নি। বেশ হয়েছে। মাংসের ঝোলটা না জাস্ট ফাটাফাটি হয়েছে। তুমি এত ভালো রান্না করলে কি করে গো? শোনো না শোনো না, আমাকে একটু শিখিয়ে দেবে প্লিজ? দেবে বলো? কি যে কও তুমি, এমন কি রান্না করেছি? তোমাদের ভালো লাগলে খাও মন ভরে। আমি কিন্তু দুবেলার জন্যই রান্না করে রাখিছি। রাতে তোমরা খাবার নিজেরাই বেড়ে খাইয়ে নিও, কেমন? আরে তুমি খাবে না? না খেয়ে চলে যাবে? খেয়ে নাও, তারপর যেও। তাই তো, না খেয়ে যাবেন কেন? আজ আর খাবো নি, এখন খেতে গেলেই দেরি হয়ে যাবে। আধার নামলে আর তোমরা বাড়ির বাইরে যাবে না কিন্তু। জায়গাটা খুব একটা ভালো নয়, রাতে কত কিছু ঘোরাফেরা করে। আমি আজ আসি, কাল সকাল সকাল চলে আসবানি আমি। এই বলেই বিষ্ণুদা তার পুরনো সাইকেলটা নিয়ে রওনা দিল। যাবার আগে বাইরের গেটটা ভালো করে বন্ধ করে দিয়ে গেল। এখানে রাতের পরিবেশটা পুরোটাই আলাদা। যতই রাতের গভীরতা বাড়ছে ততই কিছু জানা আর কিছু অজানা জন্তুর আওয়াজ কানে ভেসে আসছে। এই বাংলো বাড়িতে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা আছে ঠিকই, কিন্তু তা ততটা জোরালো নয়। ঘরগুলো পেল্লায় বড় বড়। যে ঘরে দ্বীপ আর তিতলির থাকার ব্যবস্থা করা হয়েছে সেটা বাড়ির ঠিক পেছনের দিকে অবস্থিত। তার জানলা খুললেই পেছনের বড় পুকুরটা দেখা যায়। সারাদিনের ক্লান্তি আর পেট ভরে খাওয়ার পর তিতলি আর দ্বীপ নিজেদেরকে বিছানা থেকে বেশিক্ষণ দূরে রাখতে পারেন। আর নরম বিছানা পাওয়া মাত্রই তারা দুজনেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। সকাল হতে না হতেই বিষ্ণুদা এসে হাজির। সাইকেলটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে বড় গেটটা খুলে বাংলো বাড়িতে এসে প্রবেশ করল। দীপকে যে আজ অফিস যেতে হবে, তাই সেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে।
পাখিদের ভোরের গান আর তার সাথে হালকা মৃদু ঠান্ডা হাওয়া পুরোপুরি দ্বীপের মনকে চনমনে করে ফেলেছিল। তিতলি এখনো গভীর ঘুমে আচ্ছন্ন, ঘুমোতেও সে পারে অনেক। ইতিমধ্যে বিষ্ণুদা ঘরের কাজ করে সকালের রান্নাটাও সেরে ফেলেছে। লোকটির বয়স হলেও অনেক কাজ করতে পারে সে। সকাল সকাল ঘুগনি আর লুচি বানিয়ে সবার মন জয় করে নিয়েছিল বিষ্ণুদা। বিষ্ণুদা, তুমি তো আমার অভ্যেস খারাপ করে দেবে দেখছি। আমার তো নিজেকে রানী বলে মনে হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ফুলকো লুচি আর ঘুগনি, আহ, আর কি চাই। আমি চললাম অফিসে, তুমি আরও মন ভরে খাও। অফিস যাওয়াটা কি খুব দরকার? এই তো কত ভালো আছি। হ্যাঁ, সেই এক কাজ করো না, তোমার বাবাকে এরকম একটা বাংলো বাড়ি গিফট করতে বলো আমাকে, আর সেখানে বিষ্ণুদাকেও রেখে নিও। কি বলো? তাহলে আর আমাকে অফিস যেতে হবে না। কাশ আমার বাবার এত টাকা থাকতো, তাহলে নিশ্চয়ই বলতাম। এখন যাও, তাড়াতাড়ি অফিস যাও, বাজে বকো না। আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরো কিন্তু অফিস থেকে। বিষ্ণুদা চলে গেলে এই এত বড় বাড়িতে থাকতে আমার একা খুব ভয় করবে। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো। দ্বীপকে নিতে অফিসের গাড়ি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে, তাই সে বেশি দেরি না করে রওনা দিল তার অফিসের দিকে। কয়েকটা দিন এভাবেই পেরিয়ে গেল। দুজনে বেশ মজাতে আছে এখানে। আজ রবিবার, দ্বীপের অফিস ছুটি, তাই দুজনেই ঘুম থেকে একটু দেরি করে উঠবে। বিষ্ণুদাও ছুটি বলে আজ দেরি করে আসবে, তাই ঘুম ভাঙানোরও কেউ নেই। আজ সকাল থেকেই বেশ গরম পড়েছে, অন্যান্য দিনগুলোর থেকে তুলনামূলক একটু বেশি। হয়তো আজ বৃষ্টি হতে পারে। আকাশ দেখে ঠিক তেমনটাই মনে হচ্ছিল দ্বীপের। অফিস ছুটি, তবুও সে বিছানায় বেশিক্ষণ শুয়ে থাকতে পারেনি আজ। দ্বীপ তার শরীরে এক অস্বস্তিকর গরম অনুভব করছিল, তাই সকাল সকালই সে স্নান করতে বাথরুমে চলে যায়। সে বাথরুমে যখন স্নান করছিল, ঠিক সেই মুহূর্তে বাথরুমের বাইরে থেকে কেউ বারবার দরজায় আঘাত করতে থাকে। প্রায় হয়ে গেছে, আসছি। দ্বীপ আবার গুনগুন করে গান গাইতে গাইতে স্নান করতে লাগলো। তখনই আবার দরজায় কে যেন ক্রমাগত আঘাত করতে লাগলো, যেন দরজাটা ভেঙেই ফেলবে সে। আরে দাঁড়াও বলছি তো, হয়ে গেছে আমার। দরজাটা এবার ভেঙে ফেলবে নাকি? দ্বীপ এবার রাগ করে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাথরুমের বাইরে সে তিতলিকে দেখতে পেল না। সকাল সকাল মেয়েটার দুষ্টুমি শুরু হয়ে গেছে। দ্বীপ কয়েক পা এগিয়ে ঘরের মধ্যে এসে দেখে তিতলি তখন বিছানাতে ঘুমোচ্ছে। তাই সে মনে মনে ভাবল যে তাকে বোকা বানানোর জন্য তিতলি এবার বিছানাতে শুয়ে ঘুমোনোর অভিনয় করছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে বুঝতে পারছি। অনেক হয়েছে অভিনয়, এবার ওঠো। তিতলি চুপ করে এখনও ঘুমোনোর অভিনয় করছে। এবার দ্বীপ একটু রেগেই বলে উঠল, বাথরুমে যাবেই না যখন, তাহলে আমাকে শুধু শুধু তালা লাগিয়ে বের করলে কেন? ঠিক করে স্নানটাও করতে পারলাম না। তিতলি কোনো উত্তর না দিয়ে সেভাবে বিছানাতে শুয়ে রইল। তাই দ্বীপ বিরক্ত হয়েই ঘর থেকে বেরিয়ে সোজা সিঁড়ি দিয়ে ছাদের দিকে চলে গেল। ছাদটা বেশ বড়, প্রায় 25-30 পা হাঁটতে হবে ছাদের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য। সূর্যটা এখন মেঘে ঢাকা পড়েছে, তাই রোদের তাপও সেরকম অনুভব করা যাচ্ছে না। দ্বীপ ছাদের উত্তর দিকে রেলিংয়ের কাছে গিয়ে দূরের জঙ্গলের দিকে তাকিয়ে কিছু ভাবছিল। হঠাৎ সে তার কানের পাশে কিছু শুনতে পেল। দীপ, কে যেন তার নাম ধরে ডাকছে। সঙ্গে সঙ্গে দ্বীপ পেছনের দিকে ঘুরে দেখে সেখানে কেউ নেই। ফাঁকা ছাদে দ্বীপ একাই দাঁড়িয়ে আছে।
কিন্তু সে স্পষ্ট শুনেছে দূর থেকে তার নাম যদি কেউ ডাকে সেটা অন্যরকম শোনাবে, কিন্তু এ যেন কেউ তার কানের একদম পাশে এসে তার নাম ধরে ডাকলো। কাউকে দেখতে না পেয়ে দীপ ভাবল সে হয়তো ভুল শুনেছে। কিছুক্ষণের মধ্যেই দীপ ছাদ থেকে নিজের ঘরে আবার ফিরে এলো। আজ দীপের ছুটি, তাই তাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে না। আর এই সুযোগে তিতলি সকালে বেশ আনন্দেই ঘুমোচ্ছে। এদিকে বিষ্ণুদাও আজ একটু দেরি করে এসছে। রান্নাটা দেরি করে শুরু হয়েছে, তাই সকালের খাবার খেতে খেতে প্রায় দুপুর হয়ে গেছিল। আকাশটাও সকাল থেকে বেশ ভারী হয়ে আছে। তখনও বিকেল হয়নি, কিন্তু কালো মেঘ চারিদিকে প্রায় অন্ধকার করে ফেলেছে। তাই বিষ্ণুদা আজ একটু তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়েছে। সন্ধে পেরিয়ে রাতের ছাপ পড়েছে পরিবেশে। ঘরের ইলেকট্রিক বাতিটাও যেন টিম টিম করে জ্বলছে। এখানে মাঝে মাঝেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তখন পুরনো দিনের মতোই মোমবাতি বা হেরিকেনের আলো জ্বালিয়ে সময় কাটাতে হয়। বাইরের পরিস্থিতি দেখে দীপের আগেই মনে হয়েছিল যে তাদের হয়তো আজ হেরিকেনের আলোতেই রাত কাটাতে হবে। তাই রাতের খাবার তারা তাড়াতাড়ি সেরে ফেলেছিল। গরমটা বাড়ায় আজ তিতলি এই নিয়ে 3 বার স্নান করে ফেলেছে। স্নান খাওয়া সেরে সে এত রাতে তার ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের রূপচর্চায় ধ্যান দিয়েছে। আজ সে শাড়ি পরেছে। সচরাচর সে শাড়ি তেমন একটা পরে না। এমন সময় হঠাৎ একটা দমকা হাওয়ায় জানলার পাল্লা দুটো সজোরে খুলে গেল, আর ক্রমাগত সেটা বাড়ি খেয়ে আওয়াজ করতে লাগলো। ঝড় উঠেছে বাইরে। হাওয়ার গতিবেগও বেশ জোরালো। ছিটে ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। হাওয়ার প্রভাবে বৃষ্টির ফোঁটাগুলো উন্মাদ হয়ে এদিক ওদিক ঝরে পড়ছে। দীপ তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিল। হাওয়ার শব্দ তবুও জানলা ভেদ করে ভেতরে ঢুকে আসছে। ঠিক এমন সময় ঘরের আলো বন্ধ হয়ে গেল। যা ভেবেছিলাম ঠিক তাই। হাওয়া দিতে না দিতেই কারেন্ট বাবাজি বিদায় নিল। এবার রাত কাটাও এই অন্ধকারে। কি গো, একটা মোমবাতি বা হ্যারিকেন জ্বালাও। চারিদিক পুরো অন্ধকার। নিজের শরীরটুকুও দেখা যায় না, এতটাই কালো হয়ে আছে ঘরের ভেতরটা। কিছুক্ষণের মধ্যেই একটা ছোট্ট আলোর দেখা পাওয়া গেল। তিতলি একটা মোমবাতি জ্বালিয়ে ড্রেসিং টেবিলের উপরে রেখেছে, আর সেই আলোর সাহায্যে সে আবার তার সাজগোজ করা বজায় রেখেছে। এত অন্ধকারে তুমি সাজগোজ করছো? তুমি পারো বটে। আজ আমার প্রথম ফুলশয্যার রাত, আমাকে তো সাজতে হবেই। কি? আজ আমাদের প্রথম ফুলশয্যার রাত, শুনতে বেশ ভালো লাগলো। দীপ আরও কিছু বলতে চাইছিল, কিন্তু তার মুখের কথা যেন বন্ধ হয়ে গেল সামনের দৃশ্য দেখা মাত্রই। তিতলি তার খোলা কালো চুলের গোছা পিঠের দিক থেকে সামনে এনে রেখেছে। আর এতক্ষণে দীপ বুঝতে পারল যে তিতলির শরীরে শাড়ি ছাড়া আর অন্য কোনো কাপড়ের অস্তিত্ব নেই। ঘরের আলো কম হওয়া সত্ত্বেও তার উন্মুক্ত উজ্জ্বল পিঠের ভাঁজ স্পষ্ট বুঝতে পারল সে। দীপ ঠিক তিতলির থেকে কিছুটা পেছনেই দাঁড়িয়ে আছে, আর তিতলির না বলা আহ্বানে দীপ ইতিমধ্যেই সাড়া দিয়েছে। ঠিক সেই মুহূর্তেই বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হলো। মাঝে মাঝে মেঘের গর্জন পরিবেশকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। তিতলি আয়নার সামনে বসে আর তার বড় বড় কাজল টানা চোখ আয়নার ভেতর দিয়ে দীপের দিকে চাইল। হঠাৎ দীপ এক অভূতপূর্ব আকর্ষণ অনুভব করতে লাগলো তার হৃদয়ে।
তিতলির চোখের দৃষ্টি না সরিয়ে তার বাম কাঁধের ওপর থেকে শাড়ির আঁচলটি নামিয়ে দিল। তিতলির শারীরিক সৌন্দর্যের মায়া জালে সাড়া দিয়ে দীপ ঠিক তার পেছনে এসে দাঁড়ালো। এক মুহূর্তে তার দৃষ্টি আয়নার মধ্য দিয়ে তিতলির শরীর পরিদর্শন করতে লাগলো। এমনিতে তিতলি খুব লাজুক মেয়ে, কিন্তু সে তার লজ্জা আজ কোথায় যেন হারিয়ে ফেলেছে। দীপের হাতের স্পর্শ তিতলি তার শরীরে অনুভব করতে লাগলো। বাইরে মেঘের গর্জন এখনো বজায় আছে। দীপ এক মুহূর্তেই তিতলিকে কোলে তুলে নিয়ে সামনের বিছানার দিকে এগিয়ে গেল। তিতলির শাড়ির অর্ধেক অংশ শরীর থেকে গড়িয়ে মাটি স্পর্শ করছে। কয়েক পা এগিয়েই দীপ তার নরম বিছানায় তিতলিকে শুইয়ে দিল। তারপর সে তার জামার বোতাম একে একে খুলতে লাগলো। তার দৃষ্টি এখনো তিতলির শরীরের উপর। দীপ তার জামাটি খুলে আনমনা হয়ে বিছানার এক কোণায় ছুঁড়ে ফেলে দিল। সে এখন তিতলির আরো কাছে চলে এসছে। তারা এখন একে অপরের নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারছে। দীপ যখন তার ঠোঁট তিতলির নরম ঠোঁটকে স্পর্শ করল, ঠিক সেই মুহূর্তেই দীপ আবার সেই ডাক শুনতে পেল। দীপ আচমকাই পেছন ফিরে চাইল, কিন্তু কই, সেখানে তো কেউ নেই। সে ভুল শোনেনি, একেবারেই ভুল শোনেনি। কেউ তাকে ডেকেছে, তার নাম ধরে ডেকেছে। সেই একই আওয়াজ যে তাকে সকালেও এভাবেই ডেকেছিল। তুমি কি কিছু শুনতে পেলে? কেউ আমার নাম ধরে ডাকলো। এই সময় তোমার অন্য কারো ডাক শোনার ইচ্ছে হচ্ছে? দীপ তার মনে মনে ভাবতে লাগলো, এই মুহূর্তটা তার অন্যমনস্ক হওয়ার সময় নয়। তাকে এখন তার ভালোবাসাকে প্রাধান্য দেওয়া উচিত। আর তাই দীপ ঠিক সেই রকমই করল। সে তিতলিকে মন দিয়ে আদর করতে লাগলো। দুজনে একে অপরের শারীরিক আকাঙ্ক্ষাকে পরম প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। বৃষ্টি থেমে গেছে প্রায় অনেকক্ষণ। তার সঙ্গে রাতের গভীরতাও বেড়েছে। দীপ শারীরিক আর মানসিক পরিশ্রমের পর ক্লান্ত শরীরে কখন ঘুমিয়ে পড়েছিল সেটা তার একেবারে খেয়াল নেই। জলের তেষ্টায় এখন তার গলা শুকিয়ে গেছে, চোখ ভারী হয়ে আছে তার। তবুও সে তাকানোর চেষ্টা করছে। অন্ধকার হয়ে আছে ঘরের চারিদিক, আর কখন যেন মোমবাতিটাও নিভে গেছে। দীপ রোজ একটা জলের বোতল ঘুমোতে যাওয়ার আগে বিছানাতেই তার পাশে রেখে দেয়, কিন্তু আজ তা আর করা হয়নি। হঠাৎই দীপ অনুভব করে যে সে একা বিছানাতে শুয়ে আছে, তিতলি তার পাশে নেই। এত রাতে সে কোথায় যাবে? হয়তো বাথরুমে গিয়েছে। এই ভেবেই দীপ আনমনা হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। আর হঠাৎ তার চোখ পড়ল সামনের দেওয়ালে, যেখানে ছাদ এসে মিশেছে। একটা ছায়া। ঘরে কোনো আলো নেই ঠিকই, তবুও ছায়ার আকৃতিটা যথেষ্ট স্পষ্ট। এই যেন কোনো মূর্তি ছাদের দেওয়ালের কোণ থেকে তার দিকেই তাকিয়ে আছে। প্রথমে দীপ তার চোখকে ভরসা করতে পারেনি, কিন্তু যতই সময় এগিয়ে চলেছে ছায়াটি আরও স্পষ্ট হয়ে উঠছে। কালো ছায়াটি ক্রমশ সাদা হয়ে উঠছে। তার মুখটি স্পষ্ট নয়, তবুও সেই ভয়ঙ্কর ছায়াটি ছাদের দেওয়াল থেকে ঝুলে তার দিকেই তাকিয়ে আছে। আর সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এ যেন এক অলৌকিক দৃশ্য। এরকম জিনিস দীপ এর আগে কোনো দিন দেখেনি। সে তার হাত বাড়িয়ে আবার তিতলিকে খোঁজার চেষ্টা করল, কিন্তু তিতলি তো সেখানে নেই। ভয়ে দীপ তার গলার আওয়াজ হারিয়ে ফেলেছে। সে কথা বলার চেষ্টা করছে, চেঁচিয়ে তিতলিকে ডাকার চেষ্টা করছে,
কিন্তু তার মুখ যেন কেউ অদৃশ্য শক্তির দ্বারা বন্ধ করে রেখেছে। অনেক চেষ্টা করা সত্ত্বেও সে তার শরীরকে নাড়াতে পারল না, না কোনো আওয়াজ করতে পারল। আওয়াজটা যেন তার মুখের ভেতরেই আটকে রইল। এতক্ষণ ছায়াটি স্থির হয়েছিল, কিন্তু এবার সে আস্তে আস্তে ছাদের দেওয়াল বেয়ে এগোতে শুরু করলো। দীপ তার হৃদস্পন্দন শুনতে পারছে, আর সেটা এতটাই বেড়ে গেছে যে সে আর সহ্য করতে পারছে না। ধীরে ধীরে ভয়ঙ্কর মূর্তিটি দীপের আরও কাছে চলে এলো। সেটি এবার দীপের ঠিক মাথার উপরে সিলিংয়ে এসে হাজির হয়েছে। দীপের শরীর পাথরের মতো ভারী হয়ে উঠেছে, আর তার পলক না পড়া চোখের দৃষ্টি সেই ভয়ঙ্কর মূর্তির দিকেই তাকিয়ে আছে। ছায়াটি ফ্যানের পাশ থেকে উল্টোভাবে ঝুলছে, আর সেটা ক্রমশ বড় হয়ে দীপের কাছে এগিয়ে আসছে। ভয়ে দীপের চোখের পাশ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে অনেক চেষ্টা করছে সেখান থেকে পালানোর জন্য, কিন্তু তার শরীর যেন কেউ বেঁধে রেখেছে বিছানার সাথে। সেটি যত কাছে আসছে তত দীপ বুঝতে পারছে তার আকৃতি। এ যেন মনে হচ্ছে ছায়াটির মাথার কালো চুল চারিদিকে উড়ে পুরো ছাদ ঢেকে ফেলেছে। তার মুখের কোনো পরিণত আকৃতি নেই, শুধু আছে কালো চোখের গর্ত, আর সেটা খুব গভীর। হাতটা এত বড় যে সেটা কল্পনাও করা যায় না। ছায়াটি এবার লম্বা হতে হতে দ্বীপের ঠিক মুখের উপরে এসে হাজির হয়েছে। দ্বীপের মুখের ঠিক সামনে তার মুখ। সে চোখের পলকও ফেলতে পারছে না। হঠাৎ ছায়াটি মর্মান্তিকভাবে চেঁচিয়ে উঠল। এই কি গো, আর কত ঘুমোবে? অফিস যাবে না নাকি? ওঠো এবার। যাব, আর একটু পর উঠছি। হঠাৎ দীপ চোখ খুলেই কিছু ভাবতে শুরু করলো, আর এক মুহূর্তের মধ্যেই কাল রাতের সমস্ত ঘটনা তার মনে পড়ে গেল। দীপের চোখে এখন সেই ভয়ের ছাপ দেখা গেল, কিন্তু সে কিছুতেই মনে করে উঠতে পারল না কাল রাতে যে ঘটনা তার সাথে ঘটেছে সেটা সে তার স্বপ্নে দেখেছে না সত্যি সত্যি বাস্তবে ঘটেছিল। সে কিছুতেই মানতে পারছে না যে তার স্বপ্ন এরকম ভয়ঙ্করও হতে পারে, কারণ তার সাথে ঘটে যাওয়া এক এক মুহূর্ত তার পরিষ্কার মনে আছে। কিন্তু দিনের আলো যেমন অন্ধকারকে মুছে দেয়, ঠিক তেমনি মনের ভয়কেও কাটিয়ে তুলতে পারে। তাই কিছুক্ষণের মধ্যেই দীপ আবার স্বাভাবিক হয়ে উঠল। তাকে যে অফিস যেতে হবে, আর তিতলির উপস্থিতি তার মনে অনেকটা সাহস জুগিয়েছে। কি ভাবছো বলো তো? এত ঘুম থেকে উঠে থেকেই তোমাকে কেমন অন্যমনস্ক লাগছে। কি ব্যাপার? কাল রাতের ব্যাপারটা এখনো ভুলতে পারোনি নাকি? হ্যাঁ, ঠিকই বলেছ, কাল রাত এখনো ভুলতে পারিনি। তা কি ভুলতে পারছো না বলো একটু, আমিও শুনি। এই একটা কথা বলবে আমায়, কাল রাতে কি তুমি এই ঘরের বাইরে বেরিয়েছিলে? কেন, তখন কি তোমার ভয় করছিল? ধ্যাত, ইয়ার কি না করে বলো না যা জানতে চাইছি। কাল রাতে ওসবের পর আমার খুব গরম লাগছিল, তাই একটু স্নান করতে বাথরুমে গিয়েছিলাম। কিন্তু কেন বলো তো, কি হয়েছে? কাল রাতে দীপ তিতলিকে তার বিছানাতে খুঁজে পায়নি, আর তিতলির কথাতেও সেটারই প্রমাণ পেল সে। তাই তার মধ্যে আবার ভয়ের সঞ্চার হলো, কিন্তু সে সেই কথা তিতলিকে কি করে বোঝাবে? তাই সে বলল, ও কিছু না, আমি এমনি বলছিলাম, রাতে ঠিক ঘুম হয়নি আমার। কি যে বলো, তোমার ঘুম হয়নি? রাতে তো দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছিলে। এই মিথ্যে কথা বলবে না, আমি নাক ডাকি না। হ্যাঁ সেই, তাহলে তো রোজ তোমার ভূতে এসে নাক ডেকে যায়, তাই না? থাক, এই নিয়ে পরে তর্ক করা যাবে, আর আমি প্রমাণ করে দেবো যে আমি নাক ডাকি না। অনেক দেরি হয়ে গেছে বলে তোমায় আজ ছেড়ে দিলাম, অফিস যেতে হবে। অফিস থেকে ফেরো, তারপর হচ্ছে তোমার।
দীপ সেই মুহূর্তের জন্য সব ভুলে গেলেও তার মনের মধ্যে অনেক অজানা প্রশ্ন রয়েই গেল। দুদিন এভাবেই কেটে গেছে। দীপ আজ একটু দেরি করেই অফিস থেকে বাড়ি ফিরছে। তার এই বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। দীপের জন্য এই বাড়ির পরিবেশটা কেমন যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। একটা ভয় সব সময় তার মনের মধ্যে কাজ করেই চলেছে। সে অযথা এসব ভাবছে না। ইদানিং কিছু না কিছু দীপের সাথে ঘটেই চলেছে। সে মাঝে মাঝেই সেই আওয়াজ শুনতে পায়, কে যেন তার নাম ধরে ডাকতে থাকে। তিতলিকে সে এ বিষয়ে তেমন কিছুই জানায়নি। মেয়েটি সারাদিন প্রায় একাই থাকে বাড়িতে। অযথা সে ভয় পেয়ে যাবে এই ভেবেই দীপ সব কিছু নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। কিন্তু এবার যা ঘটেছে সেটা দীপকে মোটেও শান্ত মাথায় থাকতে দিচ্ছে না। অফিসের গাড়ি দীপকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আবার ফিরে গেল। তখন চারিদিকে বেশ অন্ধকার হয়ে এসছে। গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে তাকে রোজ তার বাড়ির গেট অবধি পৌঁছতে হয়। এই বাংলো বাড়িটি অনেক আগে জঙ্গল কেটে বানানো হয়েছিল, তাই বড় বড় গাছের সারি বাড়িটিকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। রাস্তাটার পাশ দিয়ে গাছগুলো একে অপরকে জড়িয়ে আছে, আর তার নিচ দিয়ে দীপ বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ তার নজর ডান দিকের বড় গাছটার দিকে পড়ল, আর সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে দিয়ে এক বৈদ্যুতিক প্রবাহ বয়ে গেল। সেই মূর্তি, যেটা নাকি তার রাতের ঘুম কেড়ে নিয়েছিল, গাছের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর ছায়া। অন্ধকারকে ভেদ করে ধূসর বর্ণের ছায়া মূর্তিটির আকৃতি দীপের চোখে স্পষ্ট ধরা পড়ল। মাথার লম্বা চুল তার গা বেয়ে মাটি অবধি ঢেকে রেখেছে। এ যেন মনে হচ্ছে ছায়াটি মাটি ভেদ করে উঠে দাঁড়িয়েছে। হঠাৎ দীপের শরীর যেন ঠান্ডা হয়ে গেল। তার নিজের শরীর তাকে অনেক বেশি ভারী বলে মনে হতে লাগলো। দীপের এবার মনে প্রচণ্ড ভয়ের উদ্ভব হলো। তবুও সে প্রাণপণে ছুটতে লাগলো বাড়ির দিকে। কোনো মতে সে তার বাড়ির বাইরের গেট অবধি পৌঁছে গেটটা খুলে যেই না সামনে এগোবে, সে দেখলো বাংলো বাড়ির ছাদে সেই ছায়ামূর্তি আবার এসে উপস্থিত হয়েছে। সেটি প্রকাণ্ড লম্বা হয়ে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আছে, আর তার চুল ছাদ থেকে মাটি অবধি ঝুলে আছে, আর সেই চুলে ঘরে ঢোকার দরজা ঢাকা পড়েছে। দীপ এবার ভালো মতোই বুঝতে পারছে যে তার প্রাণ সংকট হতে চলেছে। তাকে যে করেই হোক ঘরের ভেতরে ঢুকতেই হবে। তাই সে ঘরের ভেতরে ঢোকার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। সে দৌড়ে কালো ছায়াময় চুল ভেদ করে ঘরে ঢোকার দরজা অবধি পৌঁছানোর চেষ্টা চালিয়ে গেল। কিন্তু সে যতই চেষ্টা করতে লাগলো এগিয়ে যাওয়ার, ততই তাকে সেই চুল জড়িয়ে ধরতে লাগলো। কালো চুল ধীরে ধীরে তার শরীরকে গ্রাস করে নিচ্ছে। তবুও দীপ তার শরীরের সমস্ত জোর দিয়ে নিজেকে টেনে হিঁচড়ে দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজাটা তো ভেতর থেকে বন্ধ করা। তার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সেই কালো চুল দীপের গলা ক্রমশ পেঁচিয়ে ধরতে লাগলো। সে কোনো ক্রমে দরজার কড়া নাড়তে লাগলো, কিন্তু সেটাও বেশিক্ষণ নয়, কারণ তাকে দরজা থেকে পেছনে টেনে নিয়ে যেতে লাগলো সেই অশরীরী শক্তি। সে অসহায়ভাবে সেই কালো চুলের গভীর অন্ধকারে ডুবে যেতে লাগলো। দীপ, আই দীপ, তুমি এখানে মাটিতে বসে কি করছো? দীপ হঠাৎ তিতলির আওয়াজ শুনেই চমকে উঠল। সে যেন তার প্রাণ ফিরে পেল। কিন্তু এতক্ষণ যা তার সাথে ঘটছিল সেসব আর কিছুই নেই, কোথাও নেই। দীপ তার ঘাড় ঘুরিয়ে চারিদিকে তাকিয়ে বুঝল সে দরজার সামনে একাই বসে আছে। সেখানে তিতলি ছাড়া আর কেউ নেই। সেই ছায়ামূর্তি কোথায় যেন অদৃশ্য হয়েছে। তাই সে তাড়াতাড়ি তিতলিকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। কি গো, কি হয়েছে তোমার? এত
হাঁপাচ্ছ কেন? সে সে আমাকে তাড়া করে বেড়াচ্ছে, আমাকে মেরে ফেলবে। আমি জানি আমাকে সে মেরে ফেলবে। কি যে বলছো কিছুই তো বুঝতে পারছি না। কে তোমাকে তাড়া করে বেড়াচ্ছে? আর তোমাকে মেরে ফেলবে মানে কে মেরে ফেলবে তোমাকে? আর কেনই বা মারবে? সে সে কোনো মানুষ নয়। সে যে কি আমি তা জানি না। আমি মাঝে মাঝেই তাকে দেখতে পাই। উফ, উফ, কি ভয়ানক চেহারা তার! মনে পড়লেই গা শিউরে উঠছে আমার। আমাকে সে মারতে চায়, কিন্তু জানি না কেন। আমি আমি এখানে থাকবো না, কাল সকালেই চলে যাব। আমি বাড়ি যাব। এই জঙ্গলে কেন মরতে এসেছিলাম কে জানে। আমি থাকবো না আর এখানে। কি আজে বাজে বলছো? তুমি জানোই না তোমাকে কে মারতে চায়, আবার বলছো সে মানুষ নয়। পাগল টাগল হয়ে গেলে নাকি? আর এত ভালো জায়গা ছেড়ে তুমি কোথায় যাবে? আমি কিন্তু বাবা কোথাও যাচ্ছি না, আমার এখানে খুব ভালো লাগে। কেমন যেন মনে হয় আমি বোধহয় এখানেই ছিলাম সেই ছোট্টবেলা থেকে। পাগলামি করো না, পাগলামি করো না। আমরা এখানে থাকতে পারবো না। আমরা কালই এখান থেকে চলে যাব। তাহলে তোমার চাকরির কি হবে? আগে আমার জীবন, তারপর চাকরি। বেঁচে থাকলে এরকম চাকরি আবার জোগাড় করে নেব। আমি জানি আমি এখানে থাকলে আমাকে সে বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না সে। হ্যাঁ গো, তুমি কি নেশা টেশা করছো নাকি আজকাল? দেখি তো, আসো এদিকে। কই না, তুমি ড্রিঙ্ক করেছো বলে তো মনে হচ্ছে না। শোনো, মাথা থেকে এসব উল্টোপাল্টা কথা বের করে দাও, বুঝলে? সব তোমার মনের ভুল। তুমি জানো বিষ্ণুদা আজ কি ফাটাফাটি রান্না করেছে? দেশি মুরগির ঝোল আর রুটি। চলো চলো, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। এখানে আমার জীবন নিয়ে টানাপোড়েন চলছে, আর তুমি তোমার খাওয়া নিয়ে কথা বলছো। তুমি বোঝার চেষ্টা করছো না, বুঝতে পারছো না যে আমি কি বলছি। আমরা এখানে থাকতে পারবো না, এখানে পিশাচ আছে, পিশাচ। তুমি কি করে জানলে? তোমার এই পিশাচ কি আমার মতো সুন্দরী নাকি? হাজার চেষ্টা করা সত্ত্বেও দীপ কিছুতেই তিতলিকে বুঝিয়ে উঠতে পারল না তার পরিস্থিতির কথা। তিতলি যেন সব বুঝেও না বোঝার ভান করে রইল। সেই রাতে দীপের আর ঘুম এলো না। সেই ছায়ামূর্তির স্মৃতি রাতভর তাকে তাড়া করেই বেড়ালো। দীপ অজান্তেই একসময় আবার ঘুমিয়ে পড়ল, আর তার ঘুম ভাঙল বিষ্ণুদার আওয়াজে। অসম্পূর্ণ ঘুম থেকে উঠে দীপ বিছানাতেই বসে রইল। বিষ্ণুদা যে রান্নাঘরেই আছে তার প্রমাণ সে তার বিছানাতে বসেই টের পেয়েছে। রান্না করার শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছে। তাই দীপ আর দেরি না করে ওই অবস্থাতেই রান্নাঘরের দিকে এগিয়ে গেল। বিষ্ণুদা, বিষ্ণুদা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। বিষ্ণুদা ঠিক তখন গরম কড়াইতে ডিমের অমলেট বানাচ্ছে। সে রান্না করতে করতেই বলে উঠল, পরে বললি ভালো হয় বাবু, আমি সব শুনবো। ডিমের অমলেটটা নালি পোড়া লাগি যাবি নে। ঠিক আছে, তাহলে তুমি রান্না সেরে নাও, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে নিচ্ছি। যথারীতি বিষ্ণুদা আবার মন দিয়ে রান্না করতে শুরু করলো। আর দীপের যতটা সময় লাগা উচিত ছিল ফ্রেশ হওয়ার জন্য, তার অনেক আগেই সে আবার ফিরে এসে বিষ্ণুদার কাছে এসে দাঁড়ালো। তোমার রান্না শেষ হয়েছে? হ্যাঁ বাবু, শেষ হয়ে গেছে। কোন বাবু কি বলবেন আমারে? তুমি কি কখনো এখানে অন্য কিছু দেখেছো? অন্য কিছু মানে ঠিক বুঝতে পারলাম না বাবু, কি দেখার কথা বলছো তুমি? মানে ভূত প্রেত দেখেছো কখনো এখানে? কেন বাবু, আপনি কি দেখছেন নাকি? যা বলছি তার উত্তর দাও না। তুমি দেখেছো কি না বলো না।
আমি নিজের চোখে তো দেখি নাই, কিন্তু গায়ের অনেক মানসি দেখিছে। ওই যারা জঙ্গলে গাছ কাটতে যায় তারা দেখিছে। এই জঙ্গলে অনেক কিছু আছে বাবু, যা দেখা যায় না কিন্তু আছে। আমি দেখেছি, এ বাড়িতেই দেখেছি। সে আমাকে মারতে চায়, কি করব কিছুই বুঝতে পারছি না। ভাবছি চলে যাব এখান থেকে, তাই তোমাকে একবার জানালাম। কি দেখিছো বাবু তুমি এই বাড়িতে? দীপ তার সাথে ঘটে যাওয়া একটা মুহূর্ত বিষ্ণুদার কাছে বলতে লাগলো। এই বাড়িতে এত ঘটনা ঘটে গেছে দীপের সাথে, কিন্তু বিষ্ণুদা তার কিছুই জানতে পারেনি। বিষ্ণুদাকে সে এটাও বলল যে তিতলি তার কথা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। বাবু কিছু মনে না করলি একটা কথা কমু? কি আবার মনে করব, বলো তো তুমি। আপনি চলেন আমার লগে। এই জঙ্গলে এক তান্ত্রিক থাকে, লোকে তারে পাগল কয়, কিন্তু আমি জানি সে পাগল না। শুনেছি সে অনেক কিছু জানে। একবার দেখেছি তারে আমি, দেখতে পুরো পাগলের মতোই। এই ভূত প্রেত যার পেছনে লাগে বাবু, সে আর ভালো থাকতে পারে না। তাই বাবু চলেন আমার সাথে। দীপ কিছু না ভেবেই রাজি হয়ে গেল। আর রাজি না হয়েও কোনো উপায় ছিল না তার কাছে, কারণ সে জানে না কিভাবে সে ওই ভয়ঙ্কর মূর্তি থেকে রক্ষা পাবে। তাই সে সকালের খাবার সেরেই বিষ্ণুদার সাথে বেরিয়ে পড়ল। তিতলিকে সে কিছুই জানায়নি এই ব্যাপারে, কারণ সে জানে তিতলি এসব কিছুই বিশ্বাস করে না। একটা আবছা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। লাঠি হাতে দুজনে সেই রাস্তা অনুসরণ করছে। এই জঙ্গলে জন্তু জানোয়ারের কোনো অভাব নেই, তাই তারা সাথে একটা করে লাঠিও নিয়ে নিয়েছে। দীপের মনের মধ্যে এক উত্তেজনার স্রোত বয়ে চলেছে। সে এখন জঙ্গলকে খুব ভয় পায়। না জানে কোন গাছের আড়াল থেকে সেই মূর্তি তাকে আবার দেখছে। বেশ কিছু দূর যাওয়ার পর তারা অবশেষে পৌঁছালো এক ভাঙা বহু পুরনো মন্দিরের সামনে। এটাকে ঠিক মন্দির বলা চলে না। জঙ্গলের মাঝে কে বা কারা এটা তৈরি করেছে সেটা কেউ জানে না। দেওয়ালের ইটগুলো এত পুরনো যে সেগুলো কালো হয়ে গেছে। না জানে কত রকমের আগাছা মন্দিরটার দেওয়ালকে সজোরে আঁকড়ে ধরে তাদের অধিকার জানাচ্ছে। সামনেই একটা হাড়িকাঠও রয়েছে। এখানে হয়তো বহু আগে পশু বলি দেওয়া হতো। মন্দিরটার সামনে কোনো দরজা নেই, হয়তো কোনো এক সময় ছিল, কিন্তু তার কোনো চিহ্ন আর এখন খুঁজে পাওয়া যায় না। বাইরে থেকে ভেতরকার প্রায় অধিকাংশটাই দেখা যাচ্ছে। মন্দিরটার ভেতরে কোনো দেবতারও মূর্তি নেই। সময়ের সাথে এসব হয়তো কোথাও হারিয়ে গেছে। বিষ্ণুদা আর দীপ দুজনেই ভগ্নপ্রায় মন্দিরের প্রবেশ পথে দাঁড়িয়ে। বিষ্ণুদার চোখ কিছু খুঁজে বেড়াচ্ছে। সে দীপকে বাইরে দাঁড় করিয়ে যখন মন্দিরের ভেতরে প্রবেশ করতে যাবে, ঠিক সেই সময় একটা ভারী আওয়াজ ভেতর থেকে শোনা গেল। ওখানেই থেমে যা, ফিরে যায় এখান থেকে, যা বলছি। হঠাৎ দীপের মনের মধ্যে কেমন যেন ভয়ের সঞ্চার হলো। এরকম কারোর গলার আওয়াজ দীপ আগে কখনো শোনেনি। আওয়াজটি মন্দিরের ভেতর থেকেই ভেসে আসছিল। বাবা খুব বিপদে পড়ে আইছি আপনার কাছে, আমাদের একটু দেখা দিন বাবা। খুব বিপদ বাবা, আপনি ছাড়া কে বাঁচাবে আমগো? বাবা, বাবা গো। এত কথা বলি কেন? বড্ড জ্বালাস তোরা। এখান থেকে তোর এখানে কোনো কাজ নেই। ফিরে যা, ফিরে যা, নিজের ভাবছাস তো। না বাবা, আমাকে ফিরাইয়া দিবেন না, আমাকে বড় বিপদ বাবা। অনেক আশা কইরে আপনার কাছে এসেছি, উদ্ধার করো বাবা, ফিরাইয়া দিও না বাবা, ফিরাইয়া দিও না। এবার আর ভেতর থেকে কোনো উত্তর এলো না। চারিদিক নিস্তব্ধ। দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে সেখানে, আর তাদের দৃষ্টি মন্দিরের ভেতরের দিকে। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা একটা কালো রোগা মূর্তিকে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসতে দেখল। তার পরনে কালো নোংরা ধুতি,
গলায় একটা কালো নামাবলী, আর তার মধ্যে সাদা রঙের হরফে কী সব যেন লেখা, যদিও সেগুলো এখন আর কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না। গলায় লম্বা বড় রুদ্রাক্ষের মালা, মালাটি তার নাভি অবধি এসে ঠেকেছে। গায়ের রং কালো তামাটে, গাল ভরা কাঁচা পাকা অগোছালো দাড়ি, মাথার চুলে জট ধরেছে। ডান পায়ের গোড়ালিতে একটা ব্রোঞ্জের মালা পরা, যেটা সময়ের সাথে সাথে কালচে ভাব ধরেছে। তার চোখের দৃষ্টি উজ্জ্বল। বল, একা কেন এসছিস? তাড়াতাড়ি বল, আমার কাছে সময় নেই। বাবা, আপনার অশেষ কৃপা, আপনি আইছেন। এই যে এই বাবুর বড্ড বিপদ বাবা, আপনি একে বাঁচান। কি হয়েছে সে বল। বাবা, বাবা আমি পিশাচ দেখতে পাই, আর সেটা আমাকে মারতে চায়। আপনি আমাকে বলে দিন আমি কি করব। কি পিশাচ? কোথায় দেখতে পাস তুই তাকে? বাবা, ওকে আমি সব জায়গাতেই দেখতে পাই, জঙ্গলে, ঘরের ভেতর, সব জায়গাতেই দেখতে পাই। কি করে সে তোর হাতে? প্রথম সে আমার নাম ধরে ডাকতো, এখন আমাকে মেরে ফেলতে চায়। আয় দেখি, এখানে আয়। দীপ তার আদেশ মতো তার সামনে এসে দাঁড়ালো। এখানে বস দেখি, আর ঘুরে আমার সামনে। দীপ হাঁটু গেড়ে তার সামনে বসতে না বসতেই দেখি তোর মারা এদিকে নিয়ে আয় তো। লোকটি তার বাঁ হাতের বুড়ো আঙুল দীপের কপালে ঠেকিয়ে বাকি 4টে আঙুল দিয়ে মাথাটা চেপে ধরল, আর তারপর সে চোখ বুজে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়তে শুরু করলো। দীপ বেশ কিছুক্ষণ এভাবেই বসেছিল। তোর কপালে তো পৈশাচিক কাল দেখতে পাচ্ছি। তোর মৃত্যু তো অবধারিত, তারা তোকে নিয়েই যাবে। তুই জানিস না তুই কি করে চলেছিস? পিশাচের সাথে সংসার করছিস, তার সাথে সহবাস করছিস। এত সাহস! তুই কি ভেবেছিস সে তো ছেড়ে দেবে? হ্যাঁ, এসব কি বলছেন আপনি? আমি তো আমার বউয়ের সাথেই সংসার করছি, আর যা করার আমি তার সাথেই তো। না, তোর বউ আর জীবিত নাই, সে মারা গেছে বহু আগে। এখন তোর বউয়ের শরীরে যে আছে সে এক পিশাচি। শুধু তাই নয়, তোর সঙ্গে আরো অশরীরী আত্মার সংযোগ আছে। না না না, এ হতে পারে না। আমি মানি না এসব, যত সব ভুল ভাল কথা। আমার বউ নাকি মারা গেছে? হ্যাঁ, যার সাথে রোজ একসাথে থাকছি সে নাকি মৃত? আমাকে তুই অবিশ্বাস করছিস? আমার কথা তো মিথ্যে বলে মনে হচ্ছে। স্বাভাবিক, কতটাই জানিস তোরা, আর যা তোরা জানিস না তা মানতেও চাস না। লোকটি তার কালো নামাবলী থেকে একটু কাপড় লম্বাভাবে টেনে ছিঁড়ে নিল, আর তারপর দীপকে তার হাতটা এগিয়ে দিতে বলল। দেখি তোর ডানাটা দে। মানে না, এবার তোর ঘাড় মানবে। সে নিজের চোখ দুটো বন্ধ করে মন্ত্রজপ করতে করতে তার ছিঁড়ে ফেলা নামাবলীতে 3টে গাঁট বেঁধে ফেলল। তারপর সেই গাঁট বাঁধা কাপড়টি দীপের হাতে বেঁধে দিয়ে বলল, আমি 3 দিন তুই সব দেখতে পারবি যা তুই আগে কখনো দেখিসনি। শুধু দেখবি, কিছু করতে যাবি না, নইলে তার ফল ভালো হয় না কিন্তু। যা এখন যা, চলে যা এখান থেকে। মানে না, এবার সব মানবে। ও বেঁচে আছে, হ্যাঁ, সব মানবে, সব। যা যাই যা যাই যাই। সাধুমশাই কেন এরকম অবাস্তব কথা বললেন? দীপের সাথে পরে কি ঘটতে চলেছে? দীপ কি পারবে নিজেকে বাঁচাতে সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি থেকে? জানতে হলে আপনাকে শুনতেই হবে গল্পের পরবর্তী অংশ। তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন পেজ নাম্বার 7। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের উৎসাহ দেওয়ার জন্য
পেজ নম্বর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না যেন। নিজে শুনুন আর সবাইকে শোনান।